চলছে পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। সকাল ৮টায় শুরু হওয়া ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। এরই মধ্যে কয়েক জায়গায় ঘটেছে সংঘর্ষ। সকালে রাজশাহীর বিড়ালদহ ইউনিয়নের কয়েকটি কেন্দ্রে ভোটদানে বাধা এবং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ মিলেছে। চট্টগ্রামের বোয়ালখালীতে একটি কেন্দ্রে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন এক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী। আরেকটি কেন্দ্রে ভাঙচুর করা হয় সাংবাদিকদের ৮টি গাড়ি। আহত হন ২ গণমাধ্যম কর্মী। ব্রাহ্মণবাড়িয়ার দতাইশারে ২ মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। পরে ওই ২ মেম্বার প্রার্থীকে আটক করেছে পুলিশ। মানিকগঞ্জের রামকৃষ্ণপুরে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মাঝে দেখা দেয় উত্তেজনা। ভাঙচুর করা হয় গণমাধ্যম কর্মীদের ক্যামেরা। বাঘুটিয়ায় ব্যালট পেপার দেরিতে পৌঁছায়। ২.৫ ঘন্টা পর শুরু হয় ভোট গ্রহণ। আমরা চাইছি যে সুস্থভাবে ঠান্ডাভাবে ভোট রাখে এটি ভোট করতে চাইছি এসে খুশি মানিয়েছে আমাকে প্রণাম করে দিই। মুরগের লোক আসি বললো যে ইয়া নাই, অযথা তৈরি করলো এখানে পরিবেশটা নষ্ট করছে তারা। এই মুরগের লোক আর ফুটবলের লোক। তাছাড়া এত সুন্দর পরিবেশে ভোট হচ্ছিল, কোনো সমস্যা ছিল না এখানে। সবচাইতে পজিটিভ দিক হচ্ছে প্রচুর মানুষ ভোট দিতে আসছে, তারা ভোট দিচ্ছে, ভোট হচ্ছে ইনশাল্লাহ। দর্শক, বিভিন্ন জায়গায় সংঘর্ষের খবর জানাচ্ছিলাম। ইউপি নির্বাচনে গাজীপুরে ২ প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে, ভাঙচুর করা হয়েছে কেন্দ্রে। এখনকার পরিস্থিতি জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন রফিকুল ইসলাম খান। রফিক, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? আমরা জানি যে সকাল 10:30 11টার দিকে মনে হয় সংঘর্ষ হয়েছিল এবং এখনো পর্যন্ত স্থগিত আছে। এখন কি অবস্থা? এখন কি আর সংঘর্ষ চলছে? দুলা, এখন কিন্তু সংঘর্ষ নেই। প্রায় ১.৫ ঘন্টা ভোট গ্রহণ বন্ধ থাকার পর কিছুক্ষণ আগে ভোট গ্রহণ শুরু হয়েছে। কারণ প্রশাসনের যে ঊর্ধ্বতন কর্তারা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে কেন্দ্রে রয়েছে। আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসেছে। গাজীপুরের পুলিশ সুপার, জেলা প্রশাসন, জেলা নির্বাচন কর্মকর্তা সহ নির্বাচন সংশ্লিষ্ট যারা আছে তারা কিন্তু ওই ঘটনাস্থলে এসেছে। আসার পরই মূলত তাদের হস্তক্ষেপে ভোট গ্রহণ শুরু হয়েছে। বেলা 11:30 নাগাদ ২ মেম্বার প্রার্থী এবং সরকার দলীয় নৌকা প্রতীক যে প্রার্থী রয়েছে তাদের সমর্থকদের মধ্যে মূলত এই কেন্দ্রে ধাওয়া পাল্টা দেওয়া হয়। এক পর্যায়ে কিন্তু তারা ব্যালট বাক্স এবং ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে যায়, যে কারণে ব্যাপক ভাঙচুর ও ঘটনা ঘটে। ফলে প্রার্থীদের সমর্থকদের উত্তেজনার কারণে এই কেন্দ্রটিতে যে কাউরা বালিকা বিদ্যালয় রয়েছে সেই কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ হয়ে যায়। ১.৫ ঘন্টা পর কিছুক্ষণ আগে ভোট গ্রহণ শুরু হয়েছে। তো আমি যে জেলা নির্বাচন কর্মকর্তা রয়েছে তাদের সাথে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন, এখানে কিছুটা ঘটনা ঘটেছে। ঘটার পর থেকে মূলত যে ব্যালটগুলো ছিনিয়ে নেওয়া হয়েছে সেই ব্যালট পেপার এরই মধ্যে উদ্ধার করা হয়েছে এবং সেই ব্যালটগুলো আসলে চিহ্নিত করা হয়েছে। যে প্রতীকেরই ছিল মারা হোক না কেন সেই ব্যালটগুলো এরই মধ্যে তারা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা যেটি বলছেন, আসলে ব্যালট ছিনিয়ে নিলে শুধু হয় না, ব্যালটের উল্টা পৃষ্ঠেও কিন্তু যে নির্বাচন সংশ্লিষ্টরা রয়েছে তাদের আসলে স্বাক্ষর থাকতে হয়। এই জন্য যে সমস্ত ব্যালটগুলো ছিনিয়ে নেওয়া হয়েছে সেই সমস্ত ব্যালটের সিল থাকলেও উল্টা পাশে মূলত কোনো স্বাক্ষর নেই। আর স্বাক্ষর না থাকার কারণে ওই ব্যালটগুলো আসলে তারা বাতিল করবে এমনটি জানিয়েছে। তো কিছুক্ষণ আগে যে জেলা প্রশাসন ডিসি রয়েছে এবং এসপি রয়েছে তারা বলছে এই কেন্দ্রতে আর যেন কোনো ঘটনা ঘটতে না পারে এজন্য অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়োগ করা হয়েছে। এছাড়া আমরা সকাল থেকে যেটি দেখেছি, সকাল থেকে কিন্তু নানা অভিযোগ ছিল আসলে মূলত যে সমস্ত স্বতন্ত্র প্রার্থী রয়েছে তাদের। কারণ সামনে ভোট দেয়া এমনকি প্রার্থীর এজেন্টদের বের করার মতো ঘটনা ঘটেছে। তো সর্বশেষ 11টা নাগাদ কিন্তু এই কেন্দ্রে একটি ঘটনা ঘটে গেছে এবং ঘটনার পর প্রায় ১.৫ ঘন্টা ভোট গ্রহণ বন্ধ থাকার পর ভোট গ্রহণ শুরু হয়েছে। তো আর যেন কোনো ঘটনা, অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সজাগ রয়েছে। রফিকুল ইসলাম খান, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ইউসুফ আলী আমাদের সঙ্গে মানিকগঞ্জ থেকে যোগ দিয়েছেন, তার সঙ্গে একটু কথা বলছি। ইউসুফ, আপনি শুনছিলেন যে আমাদেরকে জানাচ্ছিলেন গাজীপুর থেকে আমাদের সহকর্মী রফিকুল ইসলাম খান, এবং তিনি বলছিলেন যে সেখানে ভোট গ্রহণ আবারও শুরু হয়েছে কিছুক্ষণ আগে। এবার মানিকগঞ্জে আমরা জানি যে খুব দুঃখজনক ঘটনা ঘটেছে, সংঘর্ষে একজন নারী নিহত হওয়ার ঘটনা ঘটেছে। আমাদেরকে যদি একটু বিস্তারিত জানান যে কি হয়েছে সেখানে।
দোলা, আপনি যেমনটি বলছিলেন যে মানিকগঞ্জের পঞ্চম ধাপে মানিকগঞ্জের আজকে কিন্তু দুটি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। মানিকগঞ্জের দৌলতপুরের 8টি ইউনিয়ন এবং হরিরামপুরের 13টি ইউনিয়ন, অর্থাৎ মোট 21টি ইউনিয়নে কিন্তু আজকে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তো নির্বাচনের শুরুতে সকাল 8টা থেকে এসব কেন্দ্রে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে। তবে শুরু থেকে কিছু কিছু কেন্দ্রে আমরা কিন্তু বিচ্ছিন্ন ঘটনার আমরা তথ্য পাচ্ছি। আমি যদি একটু বলি যে মানিকগঞ্জের দৌলতপুর, এখানে কিন্তু বাগটিয়া যমুনা নদী চরাঞ্চল রয়েছে। সেই বাগটিয়ায় কিন্তু আপনার শুরুতে কিন্তু 5টি কেন্দ্র কিন্তু ব্যালট বাক্স পৌঁছাতে অনেক দেরি হয়েছে। সেখানে 10টা করে ব্যালট বাক্স পৌঁছাইছে এবং সেই 5টি কেন্দ্রে কিন্তু 10:15 থেকে অর্থাৎ 2.25 ঘন্টা পর কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এবং সেই বাগটিয়ায় কিন্তু আমরা আরেকটি ঘটনা একটু আগে যেটি জানতে পেরেছি যে বাগটিয়ার 2 নং সরকারি যে প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র রয়েছে, সেই কেন্দ্রে 2 ইউপি সদস্যর প্রার্থীর মধ্যে কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটে এবং একজন নারী, আমরা যেটি জানতে পেরেছি সেখানে যে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা রয়েছে রনিশা, তার সাথে কথা হয়েছে। তিনি আমাকে বিষয়টি নিশ্চিত করেছেন যে সেই সংঘর্ষের সময় এক ইউপি সদস্যের কর্মী, নাম হচ্ছে সুমেলা বেগম, তিনি কিন্তু আহত হয় এবং সেখান থেকে তাকে উদ্ধার করে তার বাসায় নেওয়া হয় হাসপাতালে নেওয়ার প্রস্তুতি হিসেবে। সেখানে কিন্তু তারপরে ঘটনাস্থলে কিন্তু সেই নারী সদস্য মারা যায়। এছাড়া কিন্তু হরিরামপুরে আমরা নানান গালাদে ইউনিয়ন পরিষদ, সেখানে কিন্তু 2টি কেন্দ্রে আমরা যেটি জানতে পেরেছি যে সেখানে জাল ভোট দেওয়া। ইউসুফ আলী, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সঙ্গে মানিকগঞ্জ থেকে এবং গাজীপুর থেকে আমাদের সহকর্মীরা যোগ দিয়েছিলেন এবং সেখানে ইউপি নির্বাচনে কিভাবে সংঘর্ষ ঘটেছে সেই বিষয়ে বিস্তারিত তারা কিছু আমাদেরকে জানাচ্ছিলেন। এবার আমরা যদি একটু পরের খবরে যাওয়ার চেষ্টা করি। লোভ লালসা ছেড়ে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করতে ছাত্রলীগকে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে কৃষিবিদ ইনস্টিটিউশনে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি আরও বলেছেন যে আওয়ামী লীগের বড় নেতারা লোভে পড়লেও তৃণমূল বিভ্রান্ত হয়নি। 21 বছর ক্ষমতা দখলকারীরা বিলাসিতায় গা ভাসিয়েছে বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। বলেছেন, অল্প শিক্ষিত নেতৃত্ব দেশকে ধ্বংস করে, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশকে উন্নয়নের পথে নিয়ে গেছে। এ সময় নিজ গ্রামে নিরক্ষরদের শিক্ষার ব্যবস্থা করার আহ্বান জানান ছাত্রলীগ নেতাদের প্রতি। সেই সাথে সন্ত্রাসবাদ, জঙ্গি এবং দুর্নীতি দমনে সংগঠনটির নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বানও জানান সরকার প্রধান। দলে তৃণমূলের নেতাকর্মীরা কখনো ভুল করে না, হয়তো উপরে কিছু নেতারা বিভ্রান্ত হন বা ক্ষমতার লোভে পড়ে যান, কিন্তু আবার তৃণমূলের নেতাকর্মীরা কোনোদিন ভুল করে না। আমাদের ছাত্রলীগের প্রত্যেকটা নেতাকর্মীকে এই নীতিটা মেনে চলতে হবে। সম্পদ বানালেও সেগুলি যে অপান্ত, সেগুলি যে কোনো কাজেই লাগে না, করোনা কিন্তু সেই শিক্ষা দিয়ে গেছে সবাইকে। কাজেই হয়তো ওই অর্থের পিছনে না ছুটে মানুষের জন্য কাজ করা একজন রাজনৈতিক নেতার কাজ। উন্নত চিকিৎসার অভাবে খালেদা জিয়ার কিছু হলে ক্ষমতাসীনদের প্রত্যেককে হত্যার আসামি করা হবে। জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধনে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সরকারকে হঠাতে সুনামির মতো আন্দোলন তৈরির ডাক দেন তিনি। 2014 সালের 5 জানুয়ারি 10ম জাতীয় সংসদ নির্বাচনের দিনটিকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করে বিএনপি। এ উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে সকালে শুরু হয় প্রতিবাদী মানববন্ধন। তবে সামনের সারিতে থাকা নিয়ে নেতাকর্মীদের মাঝে তৈরি হয় বিশৃঙ্খলা। বিএনপির মহানগর উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান বলেন, বর্তমান সরকারকে যারা সহায়তা করে ক্ষমতায় রেখেছে এবং আগামীতেও যারা সহায়তা করবে তাদেরকে ছাড় দেওয়া হবে না। ওই অবৈধ সরকারের অবৈধ এমপিদের, ভোট চুরি এমপিদের ওই পার্লামেন্ট থেকে বের করে নিয়ে আসতে হবে। 1 নম্বর। 2 নম্বর, অবৈধ সরকারের অবৈধ মন্ত্রী ওই সচিবালয়ে বসে আছে, সেখান থেকে মন্ত্রীদেরকে টেনে হিস্ট্রে বের করতে হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দিতে চায় সরকার। কোনো দুর্ঘটনা ঘটলে প্রত্যেককে হত্যার আসামি করে বিচার করা হবে। এবং আমরা খুব পরিষ্কার করে বলে দিতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা হবে, যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে আপনাদের প্রত্যেককেই হত্যার আসামি করে বিচার করা হবে বন্ধুগণ। এই রাজপথে উত্তাল তরঙ্গের সৃষ্টি করতে হবে বন্ধুগণ, এবং সেই তরঙ্গের মধ্য দিয়ে সুনামির মতো এই ফ্যাসিবাদী ভয়াবহ হত্যাকারী
এই গণতন্ত্র হত্যাকারী, জনগণকে হত্যাকারী সরকারকে সরিয়ে সত্যিকার অর্থেই একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। ক্ষমতা এলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় যে বিচারপতি দিয়েছিলেন তারও বিচারের হুঁশিয়ারি দেন বিএনপির মহাসচিব। বিচারপতি খায়ের রকমের বিচার হবে গণতন্ত্রকে হত্যা করার জন্য। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা। কুয়েট শিক্ষক ডক্টর সেলিম হোসেনের মৃত্যুর ঘটনায় ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সহ 4 শিক্ষার্থী আজীবন বহিষ্কার হয়েছেন। এ বিষয়ে আরও জানাতে কুয়েট ক্যাম্পাস থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন মামুন রেজা। মামুন, আমরা জানি যে এর আগে ছাত্রলীগের 9 জন সদস্যকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল। এই 4 জন মনে হয় সেই 9 জনের ভিতর থেকে 4 জন। বাকিদের ক্ষেত্রে কি করা হলো সেই বিষয়টিও একটু জানতে চাই। আর জানতে চাই যে ক্যাম্পাসের পরিস্থিতি এখন কেমন এই সিদ্ধান্তের পরে? দোলা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর মোহাম্মদ সেলিম হোসেনের যে মানসিক চাপের কারণে মৃত্যু হয়েছিল সেই ঘটনায় গঠিত তদন্ত প্রতিবেদন অনুযায়ী আজ সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে এবং সেই সভায় কুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজান সহ 4 জনকে আজীবন বহিষ্কার করা হয়েছে। এই 4 জনকে এর আগে সাময়িক বহিষ্কার করা হয়েছিল। এছাড়া 7 জন শিক্ষার্থীকে তাদেরকে 2 শিক্ষাবর্ষ বহিষ্কার এবং চিরতরে তাদেরকে আবাসিক হল থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া 1 জন শিক্ষার্থীকে 1 শিক্ষাবর্ষ বহিষ্কার করা হয়েছে। এছাড়া 22 জন শিক্ষার্থীকে তাদেরকে 1 শিক্ষাবর্ষ বহিষ্কার করা হয়েছে। তবে সেই বহিষ্কারের সিদ্ধান্তটি আপাতত স্থগিত থাকবে। পরবর্তীতে যদি তাদের বিরুদ্ধে আরও কোনো অভিযোগ উত্থাপিত হয় অসদাচরণের, তখন তাদের এই বহিষ্কার আদেশ কার্যকর হবে। এছাড়া 10 জন শিক্ষার্থীকে তাদেরকে 10,000 টাকা করে জরিমানা করা হয়েছে। সব মিলিয়ে মোট 44 জন শিক্ষার্থীকে বিভিন্ন প্রকার শাস্তির আওতায় আনা হয়েছে। আর এর আগে যে 9 জনের বিষয়ে যে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সাময়িক বহিষ্কার, সেই সিদ্ধান্তটি বাতিল করা হয়েছে। যেহেতু নতুন করে সব শিক্ষার্থীর বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে কারণে আগের সিদ্ধান্তটি বাতিল করা হয়েছে। এছাড়া কুয়েটে ছাত্র রাজনীতির ওপর কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সেটির মধ্যে রয়েছে যে কোনো মিছিল সমাবেশ করার আগে ছাত্র কল্যাণ পরিচালকের অনুমতি নিতে হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনগুলোর যেসব প্যানা পোস্টার রয়েছে সেগুলো অপসারণ করতে হবে। এছাড়া শিক্ষক সেলিম হোসেনের যে পিএফ গ্র্যাচুইটি সহ অন্যান্য পাওনা রয়েছে সেটি দ্রুত পরিশোধের ব্যবস্থা করা হবে। এছাড়া ডক্টর সেলিম হোসেনের স্ত্রী তিনি বিশ্ববিদ্যালয়ে কুয়েটে চাকরির জন্য একটি আবেদন করেছিলেন, সেটি পরবর্তী সিন্ডিকেট সভায় জানানো হবে। আর যেহেতু ক্যাম্পাস বন্ধ রয়েছে, আগামী 7 জানুয়ারি হলগুলো খুলবে এবং 9 জানুয়ারি থেকে ক্যাম্পাসে ক্লাস শুরু হবে। সে কারণে মামুন, যদি খুব সংক্ষেপে জানতে চাই এই বিষয়ে কি সেই শিক্ষকের পরিবারের কারোর সাথে বিশেষ করে তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন কিনা, এই শাস্তির বিষয়ে তাদের কি কোনো প্রতিক্রিয়া পেয়েছেন কিনা? দোলা, সেটি এখন পর্যন্ত জানা যায়নি, কারণ মাত্র 5 মিনিট আগে এই সিদ্ধান্তগুলো বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তিনি আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে ব্রিফিং করেছেন। আমরা তার প্রতিক্রিয়া জেনে পরে জানাতে পারবো। এছাড়া যাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের পক্ষ থেকেও এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া আমরা জানতে পারিনি। উচ্চ ফলনশীল নতুন শিমের জাত উদ্ভাবন করেছেন দেশের এক গবেষক, যার একটি গাছ থেকেই পাওয়া যাবে অন্তত 10 কেজি শিম। থোকায় থোকায় দুলছে সবুজ রঙের শিম। গবেষকের দাবি, উচ্চ ফলনশীল বিউ শিম 5 নামের এই জাত ফলন দেয় গাছের গোড়া থেকে আগা পর্যন্ত। একটি গাছ থেকেই মেলে অন্তত 10 কেজি শিম, যা সাধারণ গাছের চেয়ে 3 গুণ। চারা লাগানোর পরে এটা 30 থেকে 35 দিনের মধ্যেই ফুল আসা শুরু করে। তারপরে আস্তে আস্তে যতদিন গাছটা সতেজ থাকবে ততদিন সেটা ফল দিতে থাকবে। উচ্চ ফলনশীল এমন আরও 10টি শিমের জাত উদ্ভাবন করেছেন এই গবেষক। বাহারি রঙের এসব শিম খেতে যেমন সুস্বাদু, রয়েছে নানা পুষ্টিগুণও। রঙিন শিম আপনারা দেখতে পাচ্ছেন পিঙ্ক কালারের। এই শিমটার অ্যান্টিঅক্সিডেন্ট অ্যাক্টিভিটি অনেক বেশি, ফ্লেভোনয়েড কন্টেন্ট অনেক বেশি, ভিটামিন সি কন্টেন্ট বেশি। উদ্ভাবিত এসব শিমের জাত কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে সরকারের হস্তক্ষেপ চান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আমাদের শুধু খাদ্যের উৎপাদন শুধু নয়, তার গুণগত মানও অনেক উন্নত হবে এবং আমাদের স্বাস্থ্যের জন্য এটি বিশেষ ভূমিকা রাখবে। শুধু শিম নয়, সুস্বাদু কয়েকটি লাউয়ের জাতও উদ্ভাবন করেছেন তিনি। নাজমুল হুদা সুমন, চ্যানেল 24, ঢাকা। এবার জিপিএইচ ইস্পাত হাল না ছাড়ার গল্প। অদম্য ইচ্ছা থাকলে উপায় হয়, তার প্রমাণ করে দেখালেন চাঁপাইনবাবগঞ্জের কৃষক আব্দুল হান্নান। 54 বছর বয়সে এসএসসি পাশ করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি।
শিশু বয়সে হারিয়েছেন বাবাকে, তাই হয়ে ওঠেনি পড়ালেখার সুযোগ। 2011 সালে তিনি চাঁপাইনবাবগঞ্জ কোর্টে দলিল লেখার কাজ শিখেছেন, কিন্তু এ পেশায় পরিচয়পত্র পেতে হলে দরকার এসএসসি পাশের সনদ। তাই অংশগ্রহণ নেন এসএসসি পরীক্ষায়। আমি যখন হোঁচট খাইলাম, ধাক্কা খাইলাম, তখন আমি ইচ্ছা করলাম যে আমি যখন হোঁচট খাই নিলাম তখন আমি এটা পরীক্ষায় দিব আর কি, দিয়ে আমি পাস করি, আমি এটা কাজটা নিব। তার এমন সাফল্যে খুশি পরিবার সহ এলাকাবাসী। আমি যখন স্কুলে ভর্তি হই তখন বিভিন্ন রকম মানুষ বিভিন্ন জন কথা বলেছে, আমি কোনো সময় আমার মনোবল আমি হারাইনি। আমার সব সময় ইচ্ছা, আমি সব সময় চাঙ্গা। আমি যে খুশি আছি আমার স্বামী পাস করেছে, এত ভালো রেজাল্ট করেছে, এই জন্য আমি শিক্ষক হিসাবে গর্বিত। প্রত্যন্ত অঞ্চলের যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে তারা লেখাপড়ার প্রতি একটা আগ্রহ সৃষ্টি হবে। লেখাপড়ার ক্ষেত্রে বয়স কোনো একটি ফ্যাক্টর না, এটাই প্রমাণ করার জন্য হান্নান ভাইকে আমরা বিভিন্ন সেক্টরের কাজে লাগাবো। এবছর জেলার তেলকুপির জমিলা সরণি কারিগরি ও ভোকেশনাল ইনস্টিটিউট থেকে এসএসসি পরীক্ষা দেন আব্দুল হান্নান। পাশ করেছেন জিপিএ 4.11 পেয়ে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। অ্যাপলের বাজার মূল্য ছাড়িয়েছে $3 লাখ কোটি। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রথম কোনো প্রতিষ্ঠান হিসেবে এমন রেকর্ড স্পর্শ করেছে প্রযুক্তি জায়ান্টটি। সম্প্রতি সংস্থাটির শেয়ার দর 3% বেড়ে $182.88 উন্নীত হয়। এটি প্রতিষ্ঠানটির ইতিহাসেও সর্বকালের সর্বোচ্চ শেয়ার দর। এর আগে 2018 সালের অগাস্টে বিশ্বের প্রথম $1 ট্রিলিয়ন কোম্পানি হিসেবে রেকর্ড গড়েছিল অ্যাপল। দর্শক, এই ছিল খবরে। দর্শক, করোনার এই দুঃসময়ে স্বাস্থ্যবিধি মেনে চলুন। একটু পরপর সাবান, স্যানিটাইজার বা হ্যান্ড রাব দিয়ে হাত জীবাণুমুক্ত করুন। মাস্ক পরুন, সুস্থ থাকুন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে। ধন্যবাদ সবাইকে।